নমস্কার বন্ধুরা, আজকে মার্কেটের পরিস্থিতি আমরা বুঝলাম। মার্কেটের মধ্যে যেইটুকু পজিটিভিটি এসেছে সেইটার একমাত্র কারণ আরবিআই ক্যাশ ফ্লো করেছে। এবং যদি আজকের দিনে দেখেন যতগুলো ব্যাংকিং স্টক আছে তারা প্রত্যেকে বেড়েছে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, তার একটাই কারণ আরবিআই ক্যাশ ফ্লো করছে। কেন করছে তার লজিক আপনারাও জানেন, যে এই মুহূর্তে বাজেট আসতে চলেছে। বাজেটের সময় যদি আগের বছরের 2024-এর জুন মাস থেকে যদি আমরা এখন দেখি, তাহলে কোথাও গিয়ে দেখাতে হবে যে আমাদের বাজার কিছু না হলেও উপরে উঠে আছে। এখন এই মুহূর্তের যদি আমরা মার্কেটকে দেখি, এই মুহূর্তের মার্কেট কিন্তু সেল অন রাইজ। এবং এই মুহূর্তে অনেকেই ভাবছেন যে মার্কেট এখান থেকে তো অনেকটা উপরে উঠবে। এবং আমি তাদের চিন্তাধারাকে স্যালুট জানাই। এবং যে টাকাকে কিভাবে নষ্ট করতে হয় আপনাদের কাছ থেকে শিখতে হবে একদমই। তো সেক্ষেত্রে আমি বারবার বারণ করব যে এই মুহূর্তে মার্কেটকে খুব একটা বেশি প্রেডিক্ট করার কথা ভাববেন না। এই মুহূর্তে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি করতে হয় ট্রেডিং করুন, ইন্ট্রাডে হতে পারে, অপশন হতে পারে। অনেকে ভাবছেন অপশন ট্রেডিং খারাপ। যারা ইনভেস্টিং এর আপনাকে এই গুলিটা খাইয়েছে তারা প্রত্যেকে আগে অপশন ট্রেডার ছিল। এই কথাটা আমি অনেকবার বলেছি। সেটা রাকেশ ঝুনঝুনওয়ালা হোক, সেটা বিজয় কাডিয়া হোক, সেটা ওয়ারেন বাফেট সাহেব পর্যন্ত হোক, আপনাদের ধারণার বাইরে যে তারা যথেষ্ট বড় পরিমাণে ট্রেডার। ওয়ারেন বাফেট পর্যন্ত বললাম, আপনারা গিয়ে সার্চ করে দেখুন ওয়ারেন বাফেট কি করতেন। হ্যাঁ, ওয়ারেন বাফেট একদম ইন্ট্রাডে ট্রেডার ছিলেন না, কিন্তু তিনিও অপশনে কাজ করেছেন। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমাদের কাছে অনেক কিছু জিনিস লুকোনো। তাই আমরা কি ভাবি, আচ্ছা ইনভেস্টিং, শুধু ইনভেস্টিং এর ধারা 5,000 টাকা থেকে রাকেশ ঝুনঝুনওয়ালার মতন মানুষের 50,000 কোটি টাকায় যাওয়া কখনো সম্ভব না। ওকে, তো এই বিষয়টাকে মিনিমাম পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন। এবং যারা ভাবছেন যে আমি চাকরি করতে করতে ওয়েলথ ক্রিয়েট করে ফেলবো, যেটা একটা লিমিট অবধি হয়, কিন্তু খুব বেশি আমার মনে হয় না হয়। যে কোনো জিনিসে আপনি যদি ফুল টাইম না দেন সেক্ষেত্রে খুব এফেক্টিভ রেজাল্ট আসে। এবং ব্যাংকের হালাত এতটাই খারাপ, ব্যাংকে যাবেন, ধরুন আপনার কোনো অ্যাকাউন্টে নমিনি আছে, সে হঠাৎ করে যে কোনো ব্যাংকে আপনাকে টাকাই তুলতে দেবে না যদি দেখতে পাই সে যে 4-5 লাখ টাকা আছে ব্যাংকে। সে বলবে আমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলুন, সেখানে ট্রান্সফার করুন। তাহলে সে অন্তত পক্ষে ওইটাই ম্যানেজ করতে পারবে যে এই অ্যাকাউন্ট থেকে টাকা ওঠেনি, এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, আবার আমার অন্তত পক্ষে ভালো রেজাল্ট আমি শো করতে পারবো। এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু মার্কেটের মধ্যে চলছে। এবং এফআইআই পুরো মজাতে আছে, কারণ সেল অন রাইজ, মার্কেট আপসাইডে যাচ্ছে। আজকেও অনেকের মধ্যে, আমি কালকেই দেখলাম, স্যার দেখবেন কালকে মার্কেট উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়া আরবিআইয়ের এফেক্ট আর কিভাবে উপর থেকে নিচে পড়বে সেটা পুরোটা প্রি প্ল্যান্ড ছিল। এবং আরবিআই যেটা করছে, মার্কেট উঠতে পারে, আমি বলছি না যে মার্কেট এখান থেকে পড়বেই। মার্কেটকে ভ্যালুয়েশন ওয়াইজ এখনো হয়। মার্কেটের উপরে যেইটুকু ওঠা সেইটুকু দেখতে পাবেন বাজেটের আগে অবধি। কারণ এই বাজেটটাকে আপনাকে প্রেজেন্ট করার সময় আমি একটা শেয়ারের কথা বলেছি, যেই শেয়ারটা শুধুমাত্র যখনই মানে একটা কি বলে আমাদের ম্যাগাজিন বেরোয়, ম্যাগাজিনের নাম লিখবেন এবং সেই ম্যাগাজিনের আমাদের এখানের ভীষণ বড় তিনি মালিক, যার ছেলের রীতিমতো রিসেন্টলি বিয়ে হলো, এবং রীতিমতোভাবে সেই টাইমটাই শেয়ারের প্রাইস বাড়ে। সেই শেয়ারের যেগুলো নিয়ে আমি কথা বলেছি অনেকবার, প্রচুর জিনিস নিয়ে কথা বলেছি, যে আমরা এই নিয়ে একটা ওয়েবিনার করতে পারি বা সেমিনার করতে পারি, যেখানে স্টক মার্কেটের ডিপ নলেজ, যেটা নিয়ে আমি অলরেডি স্টক মার্কেটের কালো সত্য বলে আমি একটা বানিয়েও ছিলাম ভিডিও, যেখানে ডিটেলসে বলেছিলাম। তো এই মুহূর্তে মার্কেটে তাহলে কি করব, এই মুহূর্তে মার্কেটকে কিভাবে প্রেডিক্ট করব, সেইগুলো জানাটা জরুরি। যাই হোক, এখানে একটা জাস্ট জিনিস বলে রাখি, যারা চান অপশন ট্রেডিংটাকে শিখতে, অপশন ট্রেডিংটাকে জানতে, অপশন ট্রেডিং কি, কিভাবে করতে হয়, কি করলে আমরা মোটামুটি একটা ঠিকঠাক ট্রেডারের দিকে যেতে পারবো, প্রত্যেকটা বিষয় আমরা শেখাই, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন আজকের আমরা মার্কেটকে দেখে নেবো। মার্কেটের সাথে সাথে আপনাদের কিছু জিনিস দেখায়।
আজকে যদি নিফটি ফিফটিকে দেখি, দেখুন নিফটি ফিফটি যেখানে আজকে ওপেন হয়েছে তার থেকেও 3 পয়েন্ট যদি দেখি আমরা নিচে গিয়ে ক্লোজ হয়েছে। দেখুন আজকের দিনের ওপেন কত ছিল, 22,960-এ, ক্লোজ কোথায় হয়েছে, 22,957-তে। ভাবুন তাহলে সেই জায়গাতে যদি দেখেন যে যেখানে 960-এ ওপেন হয়েছিল সেখানে 957-তে গিয়ে ক্লোজ দিয়েছে, মানে সেইটুকু করতে পারেন। এবং আজকের দিনে যেইটুকু উঠেছে তার একমাত্র কারণ হচ্ছে ব্যাংক, নিফটি ব্যাংক। দেখুন নিফটি ব্যাংকের ওঠার কারণ কি, দেখুন এইচডিএফসি ব্যাংক 2.4%, ভারতী এয়ারটেল ছেড়ে দিন, আইসিআইসিআই ব্যাংক, ভারতী এয়ারটেলও ছোটোখাটোভাবে ওরা এয়ারটেল পেমেন্টস ব্যাংক চালায়। আচ্ছা, তারপরে দেখুন বাজাজ ফিনসার্ভ, অ্যাক্সিস ব্যাংক, টাটা মোটরস আজকে একটু যাই হোক বেড়েছে, বাজাজ ফিনসার্ভ। এবং তার মানে কি হলো, সেই ব্যাংকিং সেক্টরগুলোই কিন্তু ম্যাক্সিমাম বেড়েছে। এবং এসবিআই দেখুন যে বেড়েছে। তো এইটা হচ্ছে মার্কেটের হালাত। এইটুকু বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলে, মার্কেটে কি করলে মার্কেটে টাকা আসে এবং কেন বাড়ছে। এই নলেজগুলো নেওয়াটা ভীষণভাবে জরুরি, যে মার্কেট কি বাড়ছে, কেন বাড়ছে। এবং চায়নার মার্কেট ভীষণ পরিমাণে গ্রোথ করার, অলরেডি চায়না থেকে একটা থ্রেট এসেছে ইউএসের হালাতও দেখেছেন কিভাবে খারাপ হয়েছে। তার একটাই কারণ যে চায়না যেই লেভেলের এআই তৈরি করেছে, এর জন্য জেমিনি, চ্যাট জিপিটি, ওপেন এআই, যা যা আছে, গুগল যেমন জেমিনি করেছিল, ওপেন এআই আছে, চ্যাট জিপিটি আছে, এবং এআই এর প্রত্যেকটা ফ্যাক্টর। এবং চায়না যতবার মার্কেটে এসেছে তারা যে কোনো জিনিস ঠিকঠাক একটা বানায় এবং তার সাথে সাথে তারা কস্ট এফেক্টিভ হয়। এবং এইটা যদি মার্কেটে চলে আসে চায়না অ্যাগ্রেসিভলি, কিন্তু তারা, কারণ এআই পরবর্তী মার্কেটের বাজার কি এআই। যেমন আগে তেল ছিল, দেখুন দুবাইকে যদি দেখেন, দুবাই আগে কি ছিল, একটা জাস্ট পুরোপুরি মরুভূমি যেখানে তেল উৎপাদন হতো। তারা বুঝলো তেল সারা জীবন থাকবে না, তারা কি করলো, সেইটাকে ট্রান্সফর্ম করে দিল যে এখানে ঘুরতে আসার জায়গা। এবং দেখুন বিজ্ঞানকে সঙ্গে নিয়ে তারা কি সুন্দরভাবে দুবাইকে কিন্তু একটা ঘুরতে যাওয়ার জায়গা বানিয়ে দিল। এবং আমরা দুবাইয়ে গিয়ে ব্রুজ খলিফার ছবি তোলা, আগে যেখানে প্যারিসে লোকে যেত সেখানে এখন ব্রুজ খলিফাতে যাচ্ছে। ওকে, তো সেইটা বলুন, আরো অনেক কিছু জিনিস তারা বানিয়েছে। এবং এইটাই হচ্ছে মেন বুদ্ধিমত্তার কাজ, এবং সেটাই কিন্তু চায়না করতে চলেছে। এবং চায়না যতই যাই হোক, যদি ব্রিক্সকে তারা ফিরিয়ে আনতে পারে, তারা প্রত্যেকটা ভালো জিনিস। কিন্তু চায়না উঠে গেলে অবশ্যই ভারতের জন্য অবশ্যই ক্ষতিকারক হবে। কিন্তু তারা অ্যাগ্রেসিভভাবে যেইভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এআই এর যে থ্রেট ইউএস পাচ্ছে, তো এই থ্রেটটা তারা কিভাবে নেবে সেইটার উপরে ডিপেন্ড করছে যে মার্কেট কিভাবে চলবে। ওকে, চলুন এবার দেখে নেওয়া যাক কালকের দিনে আমরা মার্কেটকে কিভাবে দেখবো, কালকের দিনের মার্কেট কি হতে পারে। কালকের দিনে দেখুন, যদি দেখি আমরা এখানে বায়ার সেলারে যদি দেখেন, আজকের দিনে অবশ্যই রেসপেক্ট করেছে তার লোকে। এবং বায়ার তখনই অ্যাক্টিভ হবে যতক্ষণ না অবধি 23,222, মানে এইটা গেলে অন্ততপক্ষে ভাবতে পারবেন আচ্ছা সেলার এবার একটু থেমেছে। এবং 23,555 এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে, তাহলে জানবেন এবার মার্কেটের ক্ষেত্রে অন্ততপক্ষে একটু বুলিশ ভাবে, এবং মানে বুল যারা করতে চায়, বা 444 থেকে ধরুন বুল অ্যাক্টিভ হয়ে যাবে, 555-এর পরে আরো বেশি অ্যাক্টিভ হবে। তো এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট তারা নিয়ে যেতে পারে। ওকে, তবে বিয়ার মুভমেন্ট এখানে দেখুন একটা কিন্তু স্ট্রং যে ভাব দেখিয়েছে, এখানে বোঝাই যাচ্ছে যে ডোজি টাইপের একটা ক্যান্ডেল গঠন করেছে। এবং এই মানে ক্লাসিক্যাল ডোজি যেটা বলা যায় সেটাই বানিয়েছে। এবং এই ডোজির একটা নাম আছে, সেই নামটা কি যদি পারেন লিখে জানাবেন। তো এইটা যদি আরও ডাউন সাইডে যাওয়ার থাকে, তাহলে এই লোটাকে ব্রেক করলে কিন্তু আরও বেশি প্যানিক সেলিং হতে পারে। এবং এখনো অবধি কিন্তু বেশ ভালো প্যানিক সেলিংয়ের জায়গা আছে। ভাববেন না এখান থেকে মার্কেট উঠে যাবে, এক্ষুনি উঠে যাবে, কালকেই উঠে যাবে, একটু উঠলে উঠতে পারে। তবে মার্কেট এখনো অবধি ভ্যালুয়েশন হাই। আমি অলরেডি 4 থেকে 5 মাস আগে থেকে বলে যাচ্ছি মার্কেট হাই আছে, মার্কেট হাই আছে। এই মুহূর্তে মার্কেটকে একটু সাবধানে দেখার চেষ্টা করুন। ওকে, যারা দেখেছেন তাদের জন্য ভালো, যারা না দেখেছেন তাদের জন্য আরো ভালো। যাই হোক, এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম মিস করবে না। চলুন আমরা দেখে নিই এবার যদি যাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। দেখুন ব্যাঙ্ক নিফটি একটু উপরে ওঠার চেষ্টা করছে। যদি এই ডব্লিউ প্যাটার্ন টাইপের যেইটা বানাচ্ছে সেটা যদি দেখি, যেটা ব্রেকআউট দিচ্ছে, সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে একটা ভালো আপসাইড মুভমেন্ট হতে পারে।
আরবিআই যেহেতু ক্যাশ ফ্লো বাড়িয়েছে, তো তার একটা এফেক্ট মার্কেটের ক্ষেত্রে পড়বে। এবার যদি দেখি কালকের দিনের মার্কেটকে আমরা কিভাবে কি দেখতে পেতে পারি, আমরা যদি দেখি কালকের দিনের মার্কেটকে, কালকের দিনের মার্কেট দেখুন, এখান থেকে একটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন জিনিসটাকে। এখানে কি হলো, এই যে এই জোনটাকে যখনই ব্রেক করলো, বিশেষ করে এই জোনটা, তখন আমি এখানে একটা কল সাইডে নিয়েও ছিলাম, আমি দেখিয়েওছি, এবং সেটা এলো রিটেস্ট করতে, এবং তারপরে দেখুন এখান থেকে একটা বড় আপসাইডে, এবং অনেকেই ভাবতে শুরু করলেন যে এবার তো পালা এসে গেছে, মার্কেট এবার হাই হাই, এবং প্রত্যেক ট্র্যাপ করেছে দেখুন, জাস্ট 3টে ক্যান্ডেলে শেষ, মার্কেট যেখানে ছিল সেখানেই এসে নামিয়ে দিল। ওকে, এবং তারপরে একটা জাস্ট ছোট্ট পুলব্যাক। তো এই জায়গাগুলোকে বোঝা, এবং দেখেছেন আমি এখানেই সেল করেছিলাম এবং টপে গিয়ে সেল করেছি, এবং এটা দেখিয়েওছি আমি। তো সেই জায়গাগুলোকে বুঝে যাওয়া এবং বুঝে সেইভাবেই চলতে পারাটা হচ্ছে বড় ব্যাপার। কারণ কালকের দিনের মার্কেট কী হবে, মার্কেট যদি এইরকম জোনের মধ্যে ওপেন হয়, এবং ওপেন হওয়ার পরে যদি দেখেন যে 22,988 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তখন 2-3টে লেভেল আসতে পারে। সেটা হচ্ছে 23,055 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে 23,122 লেভেল, থার্ড টার্গেট থাকবে 23,222 লেভেল। ওকে, এই 3টে লেভেল আমরা দেখতে পেতে পারি। আর যদি দেখি যে এই জোনটার মধ্যেই যদি আবারও ওপেন হচ্ছে এবং ওপেন হয়েছে তার ডাউন সাইডে যাচ্ছে, তাহলে আবারও 22,888 লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে থাকতে পারে। তবে 22,888 যদি ব্রেক করে, তাহলে 22,788 লেভেলকে আবার একবার টেস্ট করতে আসবে, এবং এখানে এসে আবার এখান থেকে রিটেস্ট করে ঘুরতে পারে। ওকে, তো এই সিনারিওগুলো দেখতে পেতে পারি। আর যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, সেইভাবে তো কেউ ট্রেড করেন না, তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যারা করেন এখন দেখতে পারেন, কারণ ব্যাঙ্ক নিফটি এখন মোটামুটিভাবে ঠিকঠাক একটা জায়গাতে আছে, আর প্রাইসটা অনেকটা কম। পরশুদিন আছে আমাদের এক্সপায়ারি। তো ব্যাঙ্ক নিফটি এই জোনটা থেকে যদি উঠতে শুরু করে, আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ভালো রকম আপসাইডে নিয়ে যাবে, যেটা 48,888 লেভেল, সরি, হ্যাঁ 48,888 উপরে যদি স্টেবল করে যায়, তাহলে মোটামুটি পক্ষে আপনারা 49,222 লেভেল অবধি দেখতে পেতে পারেন, এবং 222কে যদি ব্রেক করে, তাহলে 49,444 লেভেল অবধি আসার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে এই লেভেলগুলোকে মনে রেখে আপনারা সেখানে ট্রেড প্ল্যান করবেন। তো এইভাবেই চলা উচিত, এবং মার্কেটের ক্ষেত্রে এই বিষয়গুলোকে একটু ভালো করে দেখে তবেই কিন্তু কাজ করা উচিত। যাই হোক, বেশি স্টক নিয়ে এখন কথা বলছি না, কারণ স্টকে সেই রকমভাবে নেই। তবে ভালো কিছু স্টকে, যেগুলো নিয়ে আগে আমরা অনেকবার কথা বলেছি, সেখানে আমি আবারও বলছি, আপনার কাছে যদি 100 টাকা থাকে, এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত 10 থেকে 15 টাকা, না তো 50 টাকা, না তো 100 টাকা ইনভেস্ট করে দেওয়া উচিত। এক তো মানুষের কাছে টাকা খুব কম আছে, এবং যেইটুকু টাকা আছে সেটাও স্টক মার্কেট নিয়ে চলে যাচ্ছে, ফলে হাহাকার পড়ে যাবে। এবং এই মার্কেটকে যদি দেখেন, 2008 সালের আগে মার্কেটের মধ্যে পার্টিসিপেশন ছিল 13 থেকে 14%, এবং এখনো অবধি যে কোনো যারা 2008 সালের দিকে টাকা লাগিয়েছিলেন, এখনো বললে তারা মার্কেটকে ভয় পায়। তার একটাই কারণ, মার্কেটের মধ্যে বিশাল বড় একটা বিয়ারিশ মুভমেন্ট এসেছিল, এবং মার্কেটে প্রচুর লোক টাকা হারিয়েছিল, জাস্ট এইরকম বুলরান বুলরান বলে বলে। তাই যারা এই মুহূর্তে বুলরানের কথা বলছে, কেন বলছে তাদের দিকে একবার কোশ্চেন করুন, তাহলেই দেখবেন অর্ধেক কোশ্চেনের উত্তর আপনাদের কাছে পৌঁছে যাবে। যে কেন উঠবে তার কারণ দেখান, তাহলেই দেখবেন, বুঝতে পারবেন। এমনি আমাকে যদি বলেন যে কেন পড়বে, তার কারণ ভ্যালুয়েশন হাই। মার্কেটের মধ্যে ওঠার মতন কিচ্ছু, কোনো নিউজ নেই যেটা ওঠাতে পারে, এবং সেটা আমি 6 মাস ধরে বলছি, 3 মাস আগে, 3-4 মাস আগে থেকে বলে যাচ্ছি। দেখুন আজকের দিনের মার্কেটের হালাত কি, এবং যখন বাজেট পেশ হয়েছিল সেখান থেকে আমি প্রায় বলতে বলতে আসছি যে মার্কেটের পরিস্থিতি খুব বাজে এই মুহূর্তে। মার্কেটে যতটা সম্ভব, এবং যারা আমার সাথে কথা বলেছেন তারা প্রত্যেকে জানেন। যাই হোক, এগুলো নিয়ে আর বড়াই করে কিছু লাভ নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।